প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। আর এই ভূগোল পরীক্ষার আগে তোমরা নিশ্চয়ই আমার সাজেশনগুলো ফলো করেছো। আমি তোমাদের শর্ট কোশ্চেনের পিডিএফ দিয়েছি, সেটাও নিশ্চয়ই তোমরা দেখেছো। এবং সম্পূর্ণ বইটা আমি রিভিশন কিন্তু অলরেডি একবার করিয়ে দিয়েছি। কোথা থেকে প্রশ্ন হবে, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন সমস্ত কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আরেকবার দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমি আরও একবার দেখো, কালকে তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা, আজকে তোমার একবার কিন্তু পুরো বইটা রিভিশন দিতেই হবে। আর পুরো বইটা যখনই রিভিশন দেবে তোমার পুরো সম্পূর্ণ বিষয়টা কিন্তু মাথার ভিতরে ঢুকে যাবে এবং কালকে পরীক্ষা দিতে কিন্তু তোমার সুবিধা হবে। তো চলো বন্ধুরা, কেমন হয় যদি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ধীরে ধীরে সম্পূর্ণ ভূগোল বইটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে একটু রিভিশন করে দিই। কোন জায়গা থেকে শর্ট কোশ্চেন হবে, কোন জায়গা থেকে বড় কোশ্চেন হবে এবং ছোট্ট ছোট্ট একটু ব্যাখ্যা করে দিই। তাহলে কিন্তু তোমার পুরো আমার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা দেখতে দেখতে তোমার পুরো বইটা কিন্তু একবার রিভিশন হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা দেরি করব না। এই প্রান্তিক প্রহসনের রণজিৎ গড়াঙের বইটা না থাকে তাহলে যে কোনো টেক্সট বই তোমার কাছে আছে সেটা তুমি বের করে বসো। আমি তোমাদের সুন্দর করে আমি সব জায়গাগুলো চলো দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমার সম্পূর্ণ বই রিভিশন হবে, এইটুকু আমি চ্যালেঞ্জ তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হলো সৌরশক্তি, কিন্তু যে সমস্ত বহির্জাত শক্তি রয়েছে তার ভিতরে সবথেকে বেশি কার্যকরী হয় কিন্তু নদী, মনে রাখবে। ঠিক আছে, এবার আসতে দেখো পর্যায়ন। পর্যায়ন কথাটি সর্বপ্রথম কী ব্যবহার করেন? চেম্বারলিন ও স্যালিসবারি। এবং এই পর্যায়ন কাকে বলে? অবরোহণ ও আরোহণের মিলিত প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। পর্যায়নটা কি? ভূমির সমতলীকরণ প্রক্রিয়া, অর্থাৎ যখন উঁচু ভূমি ক্ষয় হয়ে নিচু হয় এবং নিচু ভূমি সঞ্চয় কার্যের ফলে উঁচু হয়ে সমতল ভূমিতে সৃষ্টি হয়, সেটাকে বলা হয় কি বলতো? পর্যায়ন। এই অবরোহণ আরোহণের পার্থক্যটা ছোট করে একটু তোমরা দেখে যেও, ঠিক আছে। এবার দেখো গ্রেড। এই গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট, মনে রাখবে। ঠিক আছে। আর পর্যায়ন শব্দটি কে ব্যবহার করেন? চেম্বারলিন ও স্যালিসবারি। সমুদ্র তল হলো ক্ষয়সীমা। আর এই সমুদ্র, এই যে ক্ষয়সীমা ধারণার প্রবর্তন কে করেন? J.W. পাওয়েল করেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব জলচক্র। জলচক্র কাকে বলে? তোমরা নিশ্চয়ই জানো যে নদী বা সমুদ্র বা খাল বিল পুকুরের জল কী বলতো? সূর্যের আলোয় বাষ্পীভূত হয়ে আকাশে গিয়ে ঘনীভূত হয়ে আবার স্থলভাগ এবং সমুদ্রের উপরে জলটা বৃষ্টিরূপে নেমে আসে। আবার সেই জলটা কিন্তু পুনরায় ওই জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে আকাশে গিয়ে আবার ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে নেমে আসে। এই যে প্রক্রিয়াটা চলছে এটাকে বলা হয় কী বলতো? জলচক্র। ঠিক আছে। দেখো, এবার হচ্ছে জলবিভাজিকা কাকে বলে? আমরা কি জানি, দুটি নদীর মধ্যবর্তী যে উচ্চভূমি সেটাকে বলা হয় কি বলতো? জলবিভাজিকা। যেরকম সাতপুরা, নর্মদা তাপ্তির মাঝখানে রয়েছে, সেজন্য নর্মদা কি সাতপুরা আমাদের ভারতের একটা অন্যতম জলবিভাজিকার উদাহরণ। জলবিভাজিকাটা অবশ্যই পড়ে রাখবে। দোআব কি? দুটো নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় কি বলতো? দোআব। ঠিক আছে। এবার নদীর কাজ, ক্ষয় কাজ দেখো কয় প্রকার হয়? 4 প্রকার। জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয়। ঠিক আছে। এইগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করবো না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। নদীর বহন কাজ 4 প্রকার। দ্রবণ প্রক্রিয়ায় বহন হয়, ভাসমান প্রক্রিয়ায়, লম্বদন প্রক্রিয়া এবং আকর্ষণ প্রক্রিয়ায় বহন হয়। ঠিক আছে। এবার দেখো এখানে রয়েছে ষষ্ঠ ঘাতের সূত্র। ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে? আমরা কি জানি, নদীর গতি যদি দ্বিগুণ হয় তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যাবে। এই সূত্রটা আবিষ্কার করেছিলেন কে? ডব্লিউ হপকিন্স। এটাকে ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। ঠিক আছে। এবার দেখো কিউসেক ও কিউমেক কি? দেখো কিউসেক আর কিউমেক। দেখো মেক অর্থাৎ মিটার, অর্থাৎ নদীর জলপ্রবাহ মাপার একক। ঠিক আছে। কিউমেক হলো কিউবিক মিটার পার সেকেন্ড, আর কিউসেক হলো কিউবিক ফুট পার সেকেন্ড। ঠিক আছে। নদীর জলপ্রবাহ মাপার একটা একক। আচ্ছা, একটা আদর্শ নদী। আদর্শ নদী কাকে বলা হয়? যে নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি 3টে গতি আছে তাকে বলা হয় কিন্তু আদর্শ নদী। একটা ভারতের একটা আদর্শ নদী কি বলতো? গঙ্গা। ঠিক আছে। গঙ্গার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি 3টি গতি রয়েছে। ঠিক আছে। এবার দেখো পৃথিবীর গভীরতম গিরিখাত। আমরা কি জানি যে কালীগণ্ডীকে গিরিখাত কিন্তু বর্তমানে পৃথিবীর সবথেকে বড় গভীরতম গিরিখাত। এর অপর নাম হচ্ছে অন্ধগোলছি। কালীগণ্ডী নেপালের কালীগণ্ডী নদীর উপর কিন্তু অবস্থিত। আর ক্যানিয়ন, পৃথিবীর সবথেকে বড় ক্যানিয়ন বর্তমানে কিন্তু সাংপো ক্যানিয়ন। ঠিক আছে। কলোরাডো নদীর হচ্ছে বিখ্যাত ক্যানিয়ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে। তাহলে কিন্তু পৃথিবীর সবথেকে গভীরতম ক্যানিয়ন হচ্ছে কিন্তু সাংপো। এবং এখান থেকে গিরিখাত আর ক্যানিয়নের ভিতরে কী বলতো? পার্থক্য। এটা খুব সুন্দর করে তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। আচ্ছা, তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ যদি পরীক্ষা আসে তাহলে কী কী লিখবে? আয়ো ভি আকৃতির ভূমিরূপটা লিখবে। ঠিক আছে। ক্যানিয়নটা লিখবে। জলপ্রপাত কি লিখবে? দেখো জলপ্রপাতটা এখানে রয়েছে, খুব সুন্দর করে তোমাদের কিন্তু পড়তে হবে এগুলো। ঠিক আছে। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ যদি পরীক্ষা আসে লিখতে হবে। এবার দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে। আর ভারতের উচ্চতম জলপ্রপাত সেটা হলো কুঞ্জিকল, ভরাহি নদীর উপর অবস্থিত। আর ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? চিত্রকূটকে বলা হয়।
আচ্ছা, নিশ্চয়ই তাহলে এটা বুঝতে পেরেছো। দেখো এবার জলপ্রপাতের পশ্চাৎপসরণের কারণ কি, এইটা একটু সুন্দর করে ছোট্ট করে তোমরা দেখে রাখবে 2 মার্কে বা 3 মার্কের মতো। তাহলে যদি এখানে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ পরীক্ষায় আসে তাহলে কি লিখবে, জলপ্রপাত আয়ভি আকৃতির ভূমিরূপ এবং মন্তকূপ ও পটল কাকে বলে। ঠিক আছে, ভালো করে কিন্তু দেখে যাবে মন্তকূপ ও পটল, এটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এছাড়াও ক্যাসকাড, ক্যাটারাক্ট কি, ঠিক আছে, এটাগুলো হচ্ছে জলপ্রপাতের শ্রেণীভাগ। আচ্ছা, এবার যদি পরীক্ষা আছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তাহলে কি কি করবে, পলল শঙ্কু বা পলল বেজন্ডির খুব সুন্দর করে করবে, কারণ আমরা কি জানি নদী যখন উচ্চগতি থেকে মধ্যগতিতে এসে প্রবেশ করে নদীর গতিবেগ হঠাৎ করে কমে যায়, নদীর বহন ক্ষমতা কমে যায় এবং হঠাৎ করে নদীর মধ্যগতির শুরুতে কি বলতো পলি জমে হাত পাকা আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি করে সেটাকে বলা হয় পলল বেজনী বা পলল শঙ্কু। ঠিক আছে, এবার হচ্ছে নদী বাগ বা মিয়েন্ডার, দেখো মিয়েন্ডারটা তোমরা পড়তে পারো নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ঠিক আছে, দেখো তুরস্কের মিয়েন্ডারেস এই নদীর নাম অনুসারে কিন্তু নদী বাগকে বলা হয় মিয়েন্ডার বলা হয়। ঠিক আছে, অশ্বক্ষুরাকৃতির রথটা খুব ভালো করে দেখে রেখো। আচ্ছা, নদীচর নদীদ্বীপ, দেখো অসমের ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি দ্বীপ, আমাদের ভারতের সব থেকে বড় নদীর দ্বীপের নাম হচ্ছে মাজুলি দ্বীপ, আর পৃথিবীর সবথেকে বৃহত্তম নদীর দ্বীপ হচ্ছে ইলহাদা মারাজো, মনে রাখবে। আচ্ছা, এবার আমরা দেখে নেবো, দেখো বিভিন্ন ধরনের দ্বীপ, যেরকম ধনুক আকৃতি দ্বীপ, মানে দ্বীপের আকার মানে বয়ের আকার, দেখো ব এরকম হয় কিন্তু বটা যদি অনেকটা এরকম হয়, দেখো এটা এটা কিন্তু অনেকটা ধনুকের মতন হচ্ছে, দেখো এই প্রথম এটা হচ্ছে মাত্রাহীন ব, এটা হচ্ছে বদ্বীপ, কিন্তু বয়ের এই তলদেশটা যদি অনেকটা কি বলতো এরকম ধনুকের মতন হয় তখন সেটাকে বলা হবে কি বলতো ধনুক আকৃতি বদ্বীপ। এই ধনুক আকৃতি বদ্বীপ কোথায় দেখা যায়, গঙ্গা ব্রহ্মপুত্র নীল পো হোয়াংহ প্রভৃতি স্থানে দেখা যায়। পাখির পায়ের মতো বদ্বীপ কাকে বলা হয়, দেখো একটা জিনিস তোমরা বুঝে নাও জিনিসগুলো, পাখির বেদে দেখো বদ্বীপের শ্রেণীভাগ কিন্তু দেখো এইরকম হয়, যদি এরকম 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 হয়, দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি বয়ের মতো দেখতে, কিন্তু তলর দিকে দেখো পাখির পায়ের মতো লাগছে অনেকটা দেখতে। ঠিক আছে, এটাকে বলা হয় পাখির পায়ের মতো বদ্বীপ। এটা কোথায় দেখা যায়, মিসিসিপি মিসুরি বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। এছাড়াও করাতে দাঁতের মতো বদ্বীপ হয় যদি তলদেশটা এইগুলো এরকম ছোচালো হয়, ঠিক আছে, তখন সেটা করাতে দাঁতের মতন হবে, খাড়ি বদ্বীপ। ঠিক আছে, এইবার তোমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন, সেটা হলো বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ কি কি আছে, পলির পরিমাণ, মোহনায় মৃদু ঢাল হতে হবে, অগভীর সমুদ্র হতে হবে, লবণতা বৃদ্ধি হতে হবে। তার মানে এইগুলো হচ্ছে যদি থাকে নদীর মোহনায় তাহলে কি বলতো তোমার হচ্ছে বদ্বীপ সেখানে গঠিত হবে, অর্থাৎ নদীতে নিম্ন গতিতে পলির পরিমাণ বেশি থাকতে হবে, মোহনার মৃদু ঢাল হতে হবে, অগভীর সমুদ্র থাকতে হবে, এইগুলো থাকলে কি বলতো আমাদের নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়। ঠিক আছে, এবার দেখে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটা, সুন্দরবন। এইবার এখান থেকে একটা সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন, সেটা কি, জলবায়ু পরিবর্তনের প্রভাব কোথায়, সুন্দরবনে। এটা আমি কিন্তু তোমাদের সাজেশনে দিয়েছি, সুন্দরবনে জলবায়ুর পরিবর্তনের প্রভাব বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব একই জিনিস কিন্তু। ঠিক আছে, কি হবে, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, আর কি হবে, ঘূর্ণিঝড় হবে, বনবৈচিত্র্য ধ্বংস হবে, ভূমি লবণতা বৃদ্ধি পাবে, পরিবেশের উদ্বাস্তু সৃষ্টি হবে। তাহলে এইগুলো কি বলতো তোমাকে ভালো করে পড়তে হবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, অবশ্যই খুব ভালো করে সুন্দরবনের ওপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা জলবায়ু পরিবর্তনের প্রভাবটা খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে। এবার দেখো এখানে কয়েকটা শর্ট কোয়েশ্চেন আছে, যেরকম এই যে সুন্দরবন অঞ্চলে জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব দেখা যাচ্ছে, তার ফলে কিছু কিছু দ্বীপ কিন্তু ডুবে গিয়েছে, লোহাচর, নিউমুর, ঘোড়ামারা, কাপাসগাড়ি, বেডফোর্ড, এই দ্বীপগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ডুবে যাচ্ছে, এগুলো কিন্তু কিন্তু শর্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে। এবার আমরা চলে যাব হিমবাহ, দেখো হিমবাহ এই যে নেভে কাকে বলে, ফার্ন কাকে বলে, একটু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, রেগুলেশন কি, ঠিক আছে, তারপরে হচ্ছে পৃথিবীর সব থেকে দ্রুততম হিমবাহের নাম কি, জ্যাকবসন, তোমরা নিশ্চয়ই জানো জ্যাকবসন পৃথিবীর সব থেকে দ্রুততম হিমবাহ। ঠিক আছে, এবার হিমবাহ কয় প্রকার, 3 প্রকার। কি কি, মহাদেশীয় হিমবাহ, মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হিমবাহ অবস্থান করে সেটাকে মহাদেশীয় হিমবাহ বলে। দেখো পৃথিবীর সব থেকে বড় মহাদেশীয় হিমবাহ নাম হচ্ছে ল্যামবার্ট। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে উপত্যকা হিমবাহ, যখন পার্বত্য উপত্যকায় যখন হিমবাহ অবস্থান করবে সেটাকে পার্বত্য উপত্যকা হিমবাহ বলে। পৃথিবীর মধ্যে সব থেকে বড় পার্বত্য উপত্যকা হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুবার্ড, মনে রাখবে আলাস্কার হুবার্ড পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। ঠিক আছে, আর ভারতের সব থেকে বড় উপত্যকা হিমবাহ কোনটি, সিয়াচেন, মনে রাখবে। নেক্সট 3 নম্বর হচ্ছে 3 নম্বর হিমবাহ, সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ, যখন উপত্যকার হিমবাহ পর্বতের পাদদেশে নিচে নেমে আসে তখন সেটাকে বলে পাদদেশীয় হিমবাহ। পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাদদেশীয় হিমবাহের নাম হচ্ছে আলাস্কার মালাস্পিনা। তাহলে হিমবাহ কয় প্রকার বললাম, 3 প্রকার, মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ আর পাদদেশীয় হিমবাহ। এখান থেকে ওই যে শর্ট কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসছে হিমরেখা কি, দেখো যে রেখার ঊর্ধ্বে উচ্চ উপত্যকায় বা পর্বতের সুউচ্চ অংশে যে রেখার ঊর্ধ্বে সারা বছর কি বলতো জল জমে বরফে পরিণত হয়ে থাকে এবং যে রেখার নিচে কি বলতো বরফ গলে জলে পরিণত হয়, সেই রেখাকে বলে হিমরেখা। হিমশৈল কাকে বলে, আমরা কি জানি, বিশাল বড় বড় বরফের স্তূপ যখন সমুদ্রের জলে এসে পড়ে সেটার
1/9 ভাসতে থাকে, এইগুলোকে বলা হয় কি বলতো হিমশৈল। বার্গস্টুন্ড আর ক্রেভাস কি দেখো, যখন পার্বত্য উপত্যকা হিমবাহ পাহাড়ের উপত্যকা দিয়ে নিচে নেমে আসে তখন এই হিমবাহ বা বরফের উপরে বহিঃপৃষ্ঠে বা উপরিপৃষ্ঠে যে হালকা যে ফাটল দেখা যায় এগুলোকে বলা হয় ক্রেভাস। আর যে পর্বতকাত্র এবং বরফের ভিতরে যে দীর্ঘ সংকীর্ণ ফাটল দেখা যায় সেটাকে বলা হয় কিন্তু বার্গস্টুন্ড। মনে রাখবে বার্গস্টুন্ড আর ক্রেভাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার এখান থেকে 3 মার্কের একটা প্রশ্ন দেখতে পারো, বার্গস্টুন্ড ও ক্রেভাসে গুরুত্ব পর্বত আরোহীদের সমস্যা। ঠিক আছে, এটা কিন্তু একটু ভালো করে একটুখানি দেখে রাখতে পারো, যেহেতু মডেল অ্যাক্টিভিটি টাস্কে এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, এবার হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি কি? সার্ক বা করি, পিরামিড চূড়া, অ্যারিড বা অ্যারিটি। তো এইটা তোমরা একটু চোখ বুলে যেও। তবে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আমি মনে করছি এবছর ফাইনাল পরীক্ষা আসবে না, কারণ 2020-তে এটা কিন্তু ফাইনাল পরীক্ষায় এসেছিল। তোমরা চাইলে কিন্তু পড়ে যেতে পারো, তবে আমি এটা এড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার ভারতের সবথেকে বড় পিরামিড চূড়া কোনটা, বা ভারতের একটা পিরামিড চূড়ার উদাহরণ কোনটা? নীলকণ্ঠ, মনে রাখবে। ঠিক আছে, আর এখানে হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার ভিতরে একটু পার্থক্য 3 মার্কের মতো দেখে যেও। দেখো, হিমশিঁড়িতে যে জল জমে সেটাকে কি বলা হয়? প্যাটার্নেস্টার হ্রদ বলা হয়। দেখো, ঝুলন্ত উপত্যকাটা একটু ভালো করে দেখে যাবে, এটা 2 মার্কের বা 3 মার্কের মতো আসতে পারে শুধু। ঠিক আছে, ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয় এটাও কিন্তু খুব ভালো করে দেখে যাবে। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবথেকে বড় ফিওর্ড, ফিওর্ড কোনটি? সোগনে ফিওর্ড, মনে রাখবে। পৃথিবীর সবথেকে বৃহত্তম ফিওর্ডের নাম হচ্ছে সোগনে ফিওর্ড। ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম বইতে আছে, কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। গ্রিনল্যান্ডের ইস্টার স্কটসবি সাউন্ড পৃথিবীর বৃহত্তম ফিওর্ড, কিন্তু অধিকাংশ বইতে কিন্তু নরওয়ের সোগনে ফিওর্ডটাই কিন্তু আছে। আচ্ছা, এবার হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় বড় প্রশ্ন হিসাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব ভালো করে দেখে যাবে। যেমন কি বলতো, গ্রাবরেখা, হ্যাঁ, ড্রামলিন, এগুলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। গ্রাবরেখা শ্রেণীবিভাগটা, পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা খুব ভালো করে কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। এই জায়গায় 3 মার্কের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হলো রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য। খুব ভালো করে দেখে যাবে, নিশ্চয়ই অলরেডি তোমরা এটা পড়েও ফেলেছো। শুধু ড্রামলিনটা তোমরা 2 মার্ক বা 3 মার্কের জন্য দেখতে পারো। ঠিক আছে, ড্রামলিনকে কি বলা হয়? বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হিমবাহ থেকে যেটা আমি বলতে চাইছি সেটা হলো হিমবাহ ও জলধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বহির্বিধত সমভূমি, তারপর হচ্ছে কেটল, এসকার, কেম ও সোপান, মোটামুটি 3 থেকে 4টি কিন্তু ভালো করে দেখে যাবে। হিমবাহ ও জলধারের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু এবছর পরীক্ষায় কিন্তু আসতে চলেছে বা আসতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো বায়ু। দেখো, বায়ু থেকে কী কী প্রশ্ন আছে। প্রথমে আমরা কয়েকটা শর্ট কোশ্চেন চলো দেখে নিই। দেখো, আফ্রিকার উত্তরের সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমি। দক্ষিণে আছে কালাহারি, তাহলে এগুলো সব হচ্ছে শুষ্ক মরুভূমি। ঠিক আছে, এছাড়াও আছে তোমাদের আমেরিকার সোনেরান, দক্ষিণ আমেরিকার আটাকামা, ভারত ও পাকিস্তানের থর। ঠিক আছে, তারপরে দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া। অনেক সময় পরীক্ষা আছে প্যাটাগোনিয়া মরুভূমিটা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। ঠিক আছে, গোবি কোথায় অবস্থিত? এশিয়ায়। আচ্ছা, মরুভূমিতে বায়ুর কাছে প্রাধান্য বেশি দেখা যায় কেন, বা মরুভূমিতে বায়ুর কাছে বেশি শক্তিরূপে কাজ করে কেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু 3 মার্কের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কারণ আমরা কি জানি মরুভূমিতে যান্ত্রিক আবহাওয়ার প্রাবল্য বেশি, বৃষ্টির অভাব রয়েছে, গাছপালা নেই, ফলে মাটি আলগা, সেই জন্য। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখে নেব। দেখো, এইখান থেকে একটা শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় এবার আসতে পারে, ভালো করে একটুখানি দেখে নাও। দেখো, বালুকাময় মরুভূমিকে কি বলা হয়? আর্গ বলা হয়। ঠিক আছে, পাথুরে মরুভূমি যেটা আলজেরিয়ায় রেগ বলা হয়, লিবিয়া ও মিশরে সেরিও বলে, অস্ট্রেলিয়ায় গিবারস বলা হয়। শিলাময় মরুভূমি খুব পরীক্ষা আছে, যেটাকে তোমার সাহারায় হামাদা বলা হয়। খুব ভালো করে কিন্তু পড়ে যাবে। এবার হচ্ছে বায়ুর দেখো ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বর হচ্ছে অপবহন সৃষ্ট গর্ত। ঠিক আছে, তো তোমরা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপটা 5 মার্কের জন্য খুব ভালো করে পড়ে যেতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, গৌর, জুগ্যান, ইয়ারদাং, ইনসেলভার্স। ঠিক আছে, মোটামুটি 3 থেকে 4টে ভূমিরূপ তোমরা খুব ভালো করে দেখে যাবে বায়ুর ক্ষয়কার্যের ফলে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন রয়েছে কি, পৃথিবীর বৃহত্তম অপবহন সৃষ্ট হ্রদ কোনটা? কাতারা, মনে রাখবে, পৃথিবীর বৃহত্তম অপবহন সৃষ্ট হ্রদ। ঠিক আছে, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। আচ্ছা, এবার আমরা এদিকে দেখে নিই মেসা বা বিউড। দেখো, অনেক সময় ইনসেলভার্স আর্দ্র অঞ্চলে গঠিত অনুচ্চুর টিলা বা মোনোডনক এর সাথে তুলনীয়। ঠিক আছে, এটি আকৃতিতে বড় হলে, অর্থাৎ ইনসেলভার্স যদি আকৃতিতে বড় হয় সেটাকে মেসা ও বিউড বা বাটে বলে। ঠিক আছে, আবার ইনসেলভার্স ক্ষয় হয়ে গম্বুজের আকৃতির ন্যায় ঢিবিতে পরিণত হলে সেটাকে বোনহার্ট বলা হয়। ঠিক আছে, আবার এটাকে দ্বীপশৈলও বলা হয় ইনসেলভার্সকে। ঠিক আছে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার ইয়ারদাং ও যুগের মধ্যে পার্থক্য, এটা খুব ভালো করে 3 মার্কের জন্য তোমাদের কিন্তু দেখে যেতে হবে। দেখো,
মালাবার উপকূলের যে বালিয়াড়ি সেটাকে স্থানীয় ভাষায় কী বলা হয়? টেরিস বলা হয়। খুব শর্ট কোশ্চেন কিন্তু এটা পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। আচ্ছা, এই যে বালিয়াড়ির শ্রেণীবিভাগ, এই বালিয়াড়ির শ্রেণীবিভাগটা কী করেন? বার্গনল্ড। মনে রাখবে, দেখো বালিয়াড়ির কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি আর একটা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ি কাকে, এটার আর এক নাম হচ্ছে কী বলতো? বারখান। কারণ তির্যক বালিয়াড়ি অর্ধচন্দ্রকার হয়, ঠিক আছে? তো তির্যক বালিয়াড়ির আকৃতি যখন অর্ধচন্দ্রকার, দুই দিকে সিংহের মতন হবে, তো এটা তোমার স্টেপস অঞ্চলে কী বলতো? এটা বারখান নামে পরিচিত, ঠিক আছে? আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি যেটা বায়ুর গতিপথের সঙ্গে কী বলতো? সমান্তরাল হবে, ঠিক আছে? এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। শিব কথার অর্থ হলো তলোয়ার, মনে রাখবে। আর এই বারখান হচ্ছে কী বলতো? বায়ুর গতিপথের সঙ্গে কী হবে? আড়াআড়িভাবে গঠিত হবে। এবার আসছি গাসি বা গাউট কাকে বলে। দেখো তোমাদের এই যে শিব বালিয়াড়ি, এই যে মাঝখানের যে ফাঁকা জায়গা, হ্যাঁ, এই যে ফাঁকা জায়গাগুলোকে বলা হয় কী বলতো? গাসি বা গাউট। দেখো শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলিকে কী বলা হয়? গাসি বলা হয় সাহারায়। পরীক্ষায় কিন্তু খুব আসে। এবার এখান থেকে আর একটা তোমাদের 5 মার্কের প্রশ্ন পড়তে হবে, সেটা কি? বায়ু ও জলাধারের মিলিত কার্য এবং তার ভূমিরূপ, ঠিক আছে? বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে কী কী ভূমিরূপ গঠিত হয়? পেডিমেন্ট। পেডিমেন্টকে হচ্ছে তোমাদের হচ্ছে মরু অঞ্চলে, পাহাড়ের বা পর্বতের পাদদেশে বায়ু ও জলাধারের ফলে গঠিত একটা ভূমির হচ্ছে পেডিমেন্ট। পেডিমেন্টের পরে গঠিত হয় কী বলতো? বাজাদা। এছাড়াও রয়েছে প্লায়া, ঠিক আছে? এই প্লায়া থেকে কিছু শর্ট কোশ্চেন রয়েছে, কেমন? যেরকম এই প্লায়া বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকায় স্যালিনা নামে পরিচিত, মেক্সিকোয় স্লটস নামে পরিচিত, আর তোমার হচ্ছে পরীক্ষা যেরকম সাহারায় শর্ট নামে পরিচিত, ঠিক আছে? ওয়াদি কাকে বলে? মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেনে খুব পরীক্ষায় আসে। দেখো কোনো একটা নদী যদি মরুভূমিতে প্রবেশ করে তাহলে কী হবে? সেই নদীর জলটা শুকিয়ে যাবে এবং যেখান থেকে যাবে সেখানে কিন্তু একটা খাতের সৃষ্টি করে দেবে। তো এই খাত সৃষ্টি হয়েছে কিন্তু তার ভিতরে জল নেই, শুষ্ক নদীখাত, এগুলোকে কী বলা হয়? কী বলতো? ওয়াদি, ঠিক আছে? এরপরে মরু অঞ্চলে সম্প্রসারণ রোধ বা প্রতিরোধের উপায় 3 মার্কের জন্য একটু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আর লাস্টে এখান থেকে 2 মার্কের বা 3 মার্কে দেখতে পারো গ্রেট গ্রিন ওয়াল কি? মরুভূমির রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা। গ্রেট গ্রিন ওয়ালটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এছাড়াও আমি তোমার এড়িয়ে গিয়েছি নুনাটক্স, বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলা হয় নুনাটক্স, ভালো করে দেখে যেতে পারো, ঠিক আছে? 2 মার্কের মতো, ঠিক আছে? মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তুমি যদি একটু দেখে যাও, এখান থেকে আশা করছি সব কমন পেয়ে যাবে। দেখো 5 নম্বর অধ্যায় প্রথমে আমরা কি জানি? ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। তো এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে? চ্যাপ্টারটি কিন্তু অনেক বড়, একটু ভালো করে তোমাদের দেখে যেতে হবে। দেখো ভারতবর্ষের উত্তর সীমা হচ্ছে ইন্দিরা কল, আর দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, মনে রাখবে, ঠিক আছে? ভারত ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে 7ম আর এশিয়ার মধ্যে কী বলতো? 3য় স্থান অধিকার করছে, ঠিক আছে? আচ্ছা, এবার ভারতের যদি বলা হয় মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, তাহলে অবশ্যই কী হবে? কন্যাকুমারিকা অন্তরীপ, মনে রাখবে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, আর ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, আর উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল, মনে রাখবে। আচ্ছা, এবার হচ্ছে সীমারেখা, এটা এর ভিতরে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। ভারত পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, আর ভারত চীনের মধ্যে সীমারেখা হচ্ছে ম্যাকমোহন লাইন, আর ভারত আফগানিস্তানের মধ্যে সীমারেখা হচ্ছে ডুরান্ড লাইন, মনে রাখবে। দেখো এবার আমরা এক ঝলকে এইগুলো একটু দেখে নিই। ভারতে বর্তমানে রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি, কেন্দ্রশাসিত অঞ্চল 9টি, ক্ষেত্রফলে ভারতের রাজস্থান সবথেকে বৃহত্তম, ক্ষেত্রফলের বিচারে সবথেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, ক্ষেত্রফলে লাদাখ হচ্ছে ভারতের বৃহত্তম কী বলতো? কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, এইগুলো একটুখানি দেখলে হবে। এবার আমরা চলে আসি, দেখো রাজ্য পুনর্গঠন। 1956 সালে 1 নভেম্বর রাজ্যগুলির পুনর্গঠন করা হয় এবং সমগ্র ভারতকে 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। তো 1953 সালে রাজ্যগুলি সঠিক ভাগ করার জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, কিন্তু প্রথম হয় কত সালে? 1956 সালে, মনে রাখবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো ভূপ্রকৃতি। দেখো ভূপ্রকৃতি থেকে তোমাদের এবছর কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। ভারতের প্রস্থ অনুসারে হিমালয় পর্বতের শ্রেণীভাগ করো, তাহলে প্রস্থ অনুসারে হিমালয় পর্বতের শ্রেণীভাগ একটু ভালো করে তোমরা দেখে যাবে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো রয়েছে, ভারতের উচ্চতম, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? গর্ডন অস্টিন বা কেটু। তাহলে কি বললাম? ভারতের উচ্চতম এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম, মনে রাখবে কিন্তু, ঠিক আছে? ভারতের উচ্চতম কিন্তু হিমালয় পর্বত নয়, কিন্তু ওই মাউন্ট এভারেস্ট নয়, কিন্তু ভারতের উচ্চতম হচ্ছে গর্ডন অস্টিন, আর এই গর্ডন অস্টিন কিন্তু পৃথিবীর দ্বিতীয়তম উচ্চতম শৃঙ্গ, এবং এটা কিন্তু হিমালয় পর্বতের নয়, এটা কিন্তু কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গর্ডন অস্টিন বা কেটু, মনে রাখবে। ভারতের উচ্চতম মালভূমি কোনটা? লাদাখ।
আচ্ছা, এবার আমরা এই পয়েন্টগুলো দেখে নিই। K2 ভারতের উচ্চতম শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। আচ্ছা, কার্ডামাম ভারতের দক্ষিণতম পর্বত, ভেম্বানাথ ভারতের বৃহত্তম কয়াল, আর ডুংগ্রিলা বা মানা ভারতের উচ্চতম গিরিপথ। মনে রাখবে, ডুংগ্রিলা বা মানা হচ্ছে ভারতের উচ্চতম গিরিপথ। হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? দেরাদুনে রয়েছে। আচ্ছা, কাশ্মীরকে কি বলা হয়? ভারতের ভূস্বর্গ বলা হয়। ঠিক আছে, কারেওয়া কি? কারেওয়া এক ধরনের বিশেষ ধরনের মৃত্তিকা, যেটা কাশ্মীরে রয়েছে, যেখানে জাফরান চাষ কিন্তু ভালো হয়। মনে রাখবে, জাফরান চাষ কোথায় ভালো হয়? কাশ্মীরে, কারেওয়া মৃত্তিকাতে। আচ্ছা, সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, সেটা আমি পূর্বে বলেছি। দুন কি? দুন উপত্যকা কি? একটু ভালো করে দেখে যাবে 2 মার্কের জন্য। আচ্ছা, দুন উপত্যকাটা দেখো, 2 মার্কের জন্য দেখে যাবে। ভারতের কয়েকটা তাল উদাহরণ, নৈনিতাল, সাততাল, ভীমতাল, এগুলো হচ্ছে ভারতের কয়েকটি তালের উদাহরণ। ভারতের সবথেকে বড় দুন হচ্ছে দেরাদুন। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে চলে আসো, দেখো পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদের দেশ। দেখো, পাঞ্জাবকে বলা হয় কি বলো তো? পঞ্চ নদের দেশ। ঠিক আছে। আচ্ছা, এই পাঞ্জাবের নবীন পলিমাটি কী নামে পরিচিত? বেট নামে পরিচিত। ঠিক আছে। আবার প্রাচীন পলিগঠিত অনুচ্চ টিলাময় খোয়াই সমন্বিত অঞ্চল হচ্ছে ধায়া নামে পরিচিত, এবং উত্তরে ক্ষয়প্রাপ্ত অংশ খোস নামে পরিচিত। মনে রাখবে, তরাই ও ভাবরের পার্থক্যটা কিন্তু একটু ভালো করে দেখবে। আচ্ছা, এবার এই যে জায়গাগুলো, এখান থেকে অনেক শর্ট কোশ্চেন হয়, এগুলো একটু ভালো করে। উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অংশ ভাঙার। ঠিক আছে। আর নবীন পলিগঠিত অংশ খাদার। এই খাদার ভাঙার কি? খাদার ভাঙার পার্থক্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। দেখো, খাদার আর ভাঙার ভিতরে পার্থক্যটা কিন্তু তোমাদের একটু ভালো করে দেখে যেতে হবে। প্রাচীন পলিমাটিকে বলা হয় কি বলতো? ভাঙর। আর নবীন পলিমাটিকে বলা হয় খাদার। ঠিক আছে। আচ্ছা, ধ্রিয়ান কি? থর মরুভূমিতে যে চলমান বালিয়াড়ি, খুব পরীক্ষা আছে, তাকে বলা হয় কি বলতো? ধ্রিয়ান বলা হয়। ধাঁধ কি? রাজস্থানের লবণাক্ত হ্রদ হলো কি বলতো? ধাঁধ। আর সম্বর হলো ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। আচ্ছা, আরাবল্লী পর্বতের সর্বশৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। এই সর্বোচ্চ শৃঙ্গগুলো সবগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাও। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে বলা হয়। আচ্ছা, চিত্রকূট ভারতের নায়াগ্রা নামে পরিচিত। সাতপুরা দক্ষিণের মালভূমি, সাতপুরা। ঠিক আছে, এটা ভারতের একটা স্তূপ বা হোস্ট পর্বতের একটা উদাহরণ। ঠিক আছে। ভোরঘাট কোথায় অবস্থিত? পুনের নিকট। ঠিক আছে। ভারতের কটি ফাঁক রয়েছে? 3টি ফাঁক রয়েছে, ভোরঘাট, থলঘাট আর পলঘাট। ঠিক আছে। পুনের নিকট ভোরঘাট, নাসির নিকট থলঘাট, আর দক্ষিণ নীলগিরির নিকট হচ্ছে পলঘাট। মনে রাখবে। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভাভুলমালা। ঠিক আছে, মনে রাখবে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া। মনে রাখবে, জিন্দাগাড়া পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আচ্ছা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আচ্ছা, ডেকান ট্র্যাপ কি? ভালো করে রেখে 2 মার্কের জন্য। মালনাদ ময়দান কি? ভালো করে দেখবে 2 মার্কের জন্য। পূর্ব উপকূলীয় সমভূমি, দেখো, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার তামিলনাড়ু উপকূলকে বলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। মনে রাখবে এটা। আচ্ছা, ভেম্বানাথ ভারতের বৃহত্তম কিন্তু কয়াল। চিল্কা ভারতের বৃহত্তম কিন্তু উপহ্রদ। দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু দুটো আগ্নেয়গিরি রয়েছে, একটা বারেন আর একটা হচ্ছে নরকন্ডম। ব্যারেন হচ্ছে জীবন্ত আর নরকন্ডম হচ্ছে মৃত। আর লাক্ষাও মিনিকয় দ্বীপটা গঠিত হয়েছে প্রবাল দ্বীপের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে বেশ কয়েকটা শর্ট কোশ্চেন আসতে পারে। গঙ্গা ভারতের জাতীয় নদী, দীর্ঘতম নদী। যমুনা হচ্ছে গঙ্গার সবথেকে বড় উপনদী এবং ভারতের সবথেকে বড় উপনদী। ঠিক আছে। চিল্কা ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন। ভেম্বানাথ ভারতের বৃহত্তম কয়াল। লোকটাক ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে। আচ্ছা, গোদাবরী কাবেরী উভয়কে দক্ষিণ ভারতের কি বলা হয়? গঙ্গা বলা হয়। তোমরা মনে করছো গোদাবরীকে বলা হয়, কাবেরীকে বলা হয়। স্যার, দুটোই যদি থাকে অপশানে কি করবো? দুটো কখনোই অপশানে থাকবে না, যে কোনো একটা অপশানে থাকবে, তাছাড়া অন্য অপশানগুলো অন্য কিছু থাকবে। ভাখরা নাঙ্গাল ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। তাই ভারতের বহুমুখী নদী পরিকল্পনার সবচেয়ে বড় কোনটা? ভাখরা নাঙ্গাল। আচ্ছা, এই জায়গাটা একটুখানি তোমাদেরকে বলে নিই আমি। একটা এই পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের পার্থক্যটা কিন্তু তোমরা 5 মার্কের জন্য একটু ভালো করে দেখে যাবে। এটা 5 মার্কের বা 3 মার্কের কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে। এবার হচ্ছে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীটাও তোমরা ভালো করে দেখে যাবে। এটা 5 মার্কের বা 3 মার্কের কিন্তু আসতে পারে। নর্মদা ও তাপ্তিতে বদ্বীপ নেই কেন? ভালো করে কিন্তু এটা পড়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, চিল্কা এশিয়া তথা ভারতের বৃহত্তম লেগুন। প্লাবন খাল কাকে বলে? নিত্যবহ খাল কাকে বলে? ভালো করে দেখে যাবে এটা।
আচ্ছা, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? কোনো একটা অঞ্চলের বা কোনো একটা এলাকার কী বলতো সার্বিক উন্নয়নের জন্য নদীর উপর বাদ দিয়ে যে সমস্ত উন্নয়ন সাধন করা হয় সেটাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। কী কী উন্নয়ন পরিকল্পনা রচনা করা হয়? যেরকম জলসেচ ব্যবস্থার উন্নতি হবে, বিদ্যুৎ উৎপাদন হবে, জলপথে পরিবহন, ভূমিক্ষয় রোধ, শিল্পে প্রয়োজনীয় জল সরবরাহ, এই সমস্ত। ইন্দিরা খালটা দেখে যাবে একটুখানি, ঠিক আছে। আচ্ছা, বাংলা দুঃখ কাকে বলা হয়? দামোদরকে বলা হয়। দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠিত? 1948 সালে। এই যে প্লাবন খাল আর নিত্য খালটা একটু ভালো করে দেখে যেও। কূপ নলকূপ ভারতের হচ্ছে জলসেচ পদ্ধতি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কূপ নলকূপ, আর একটা হচ্ছে খালসেচ, আর একটা জলাশয় সেচ। মনে রাখবে ভালো করে। ভারতের সবথেকে বড় জলসেচ পদ্ধতি কোনটা? কূপ নলকূপ। আর এই কূপ নলকূপ পদ্ধতি ভারতের সবথেকে বেশি ব্যবহার করে কারা? কি বলতো? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সবথেকে বেশি পরিমাণে কূপ নলকূপের মাধ্যমে জলসেচটা কিন্তু করে থাকে, ঠিক আছে। আর এটাই ভারতের বৃহত্তম। 2 নম্বরে হচ্ছে খালসেচ। খালসেচে সবথেকে বেশি ব্যবহার করে কারা? পাঞ্জাব। আর জলাশয় সেচ দক্ষিণ ভারতের তামিলনাড়ু, ঠিক আছে। জলসেচ সবথেকে কিন্তু বেশি ব্যবহার করে থাকে, জলাশয় সেচ যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এই 3 প্রকার পদ্ধতি, তার মধ্যে 1 নম্বর কূপ নলকূপ, 2 নম্বর হচ্ছে খালসেচ, 3 নম্বর হচ্ছে জলাশয় সেচ। ভৌমজলে অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি হতে পারে, ঠিক আছে। এটা খুব ভালো করে তোমরা কিন্তু দেখে যাও 3 মার্কের জন্য। ভৌমজলে অতিরিক্ত ব্যবহারের ফল: জলস্তরের অবনমন হবে, খরচ বৃদ্ধি হবে, পৃষ্ঠ জলের পরিমাণ হ্রাস হবে, ঠিক আছে। কয়েকটা 2-3টে কারণ একটু পড়ে যাবে। জল সংরক্ষণের গুরুত্ব পদ্ধতি মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু খুব ভালো করে কিন্তু দেখে যাবে। দেখো, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের অগ্রণী ভূমিকা, খুব গুরুত্ব সহকারে কিন্তু 3 মার্কের জন্য তোমাদের কিন্তু পড়তে হবে। আচ্ছা, জলবায়ু দেখো, আমাদের ভারতবর্ষ কি মৌসুমি বায়ুর দেশ, ঠিক আছে। কিন্তু এই মৌসুমি শব্দের অর্থ কী বলতো? ঋতু, ঠিক আছে। তো এই মৌসুমি জলবায়ুর যে বৈচিত্র্যতা, অর্থাৎ ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর যে নিয়ন্ত্রণ বা প্রভাব, এটা তোমরা দেখে যেতে পারো। এটা গত 2 বছর আগে পরীক্ষা এসেছিল বলে আমি এটা তোমাদের অতটা রেকমেন্ডেশন করছি না, তবু তোমরা কিন্তু দেখে যেতে পারো, ঠিক আছে। কালবৈশাখী কি 2 মার্কের বা 3 মার্কের দেখে যাবে? লু কি, আধি কি। দেখো, কালবৈশাখী আসামে কী নামে পরিচিত? বর্দশিলা নামে পরিচিত। আচ্ছা, আম্রবৃষ্টি, দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি কফি চাষের সুবিধা হয়, এটাকে চেরি ব্লসম বলা হয়। আচ্ছা, মেঘালয় মৌসিনরাম ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। তামিলনাড়ু করমণ্ডল উপকূলে বছরে কী হয়? 2বার বৃষ্টি হয়, কারণ শীতকালে ও বর্ষাকালে শুরুতে একবার এবং শীতকালে হয়, ঠিক আছে। মৌসুমি বিস্ফোরণটা কি? খুব ভালো করে 2 মার্কের জন্য দেখে যাবে মৌসুমি বিস্ফোরণটা কি, ঠিক আছে। মৌসুমি বায়ুকে কী বলা হয়? সমুদ্রবায়ু, স্থলবায়ু, বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমি বায়ুকে। আশ্বিনী ঝড়টা কি একটু দেখে যাবে ভালো করে। পশ্চিমী ঝঞ্ঝা কি খুব ভালো করে দেখে যাবে, কারণ আমরা কি জানি শীতকালে ভারতবর্ষের আবহাওয়া শান্ত প্রকৃতির হয়, কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর যে আবহাওয়া সেটা কিন্তু ভারতবর্ষের পশ্চিম দিক দিয়ে পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি রাজ্যে কিন্তু প্রবেশ করে আবহাওয়া কিন্তু খারাপ করে দেয়। এটাকে বলা হয় পশ্চিমী ঝামেলা। যেহেতু পশ্চিম দিক দিয়ে প্রবেশ করছে সেই জন্য এটার নাম হচ্ছে পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে। এটা শীতকালে দেখা যায়। এবার এই মৃত্তিকার চ্যাপ্টার থেকে কি বলতো, তোমাদের 2টো মৃত্তিকা খুব ভালো করে পড়ে যাবে। একটা পলিমৃত্তিকা আর একটা হচ্ছে তোমাদের কৃষ্ণ মৃত্তিকা। এই পলিমৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য, কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য 5 মার্কের জন্য খুব ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে। খুব সহজ, কিন্তু একবার চোখ বুলিয়ে গেলেই তোমরা বুঝতে পারবে। আমি পূর্বে কিন্তু তোমাদের এগুলো সব বুঝিয়ে দিয়েছি। ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো, ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র হচ্ছে মধ্যপ্রদেশের ভূপাল। আর মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? যোধপুরে। ভারতে কোন মৃত্তিকার পরিমাণ সবথেকে বেশি? পলিমাটি। আর কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর হচ্ছে ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত, ঠিক আছে। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল। কৃষ্ণ মৃত্তিকা, পলিমৃত্তিকাটা ভালো করে দেখে যাবে। আচ্ছা, মৃত্তিকার ক্ষয় ও সংরক্ষণ যে পদ্ধতি, এটা একটু হালকা করে 3 মার্কের মতো দেখে যেও, ঠিক আছে। যেমন বৃক্ষশোধন, বন্ধ বৃক্ষরোপণ, ফালি চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ বা ধাপ চাষটা একটু দেখে যাবে। এবার আছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদটাও পরীক্ষায় চলে এসছে বলে আমি এখান থেকে বড় প্রশ্ন তোমাদের সাজেশনে রাখছি না, তোমরা চাইলে একটু চোখ বুলিয়ে যেতে পারো। ভারতে কয় প্রকার স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? যেরকম ক্রান্তীয় চিরুহিত দেখা যায়, পর্ণমোচী দেখা যায়, মরু উদ্ভিদ দেখা যায়, পার্বত্য উপত্যকা দেখা যায়, উদ্ভিদ দেখা যায় ও ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আমরা কি জানি? বৃষ্টির পরিমাণ যেখানে হবে এবং গাছের পাতা সারা বছর যদি সবুজ থাকে সেটা চিরহিত অরণ্য বলা হবে। আর গাছের পাতা যদি একটা নির্দিষ্ট সিজনে অন্তর পাতা ঝরে যায় সেটাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। মরু উদ্ভিদ আমাদের কি জানি রাজস্থানে দেখা যায়। পার্বত্য উদ্ভিদ আমাদের উত্তর ভারতে দেখা যায় বা দক্ষিণ ভারতে কিছু কিছু দেখা যায়। ম্যানগ্রোভ অরণ্য আমাদের সুন্দরবন অঞ্চলে বা উপকূলীয় সমুদ্র অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। এগুলো একটু হালকা করে চোখ বুলিয়ে যাবে। যদি ইনকেস যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এক নজরে আমরা আমাদের উদ্ভিদ থেকে দেখে যাই। ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র কোথায়? দেরাদুনে অবস্থিত, ঠিক আছে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ভারতে মোট বনভূমির পরিমাণ কত? 19.45%।
ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য একটু হালকা করে দেখে যেও। সামাজিক বনসৃজন আর কৃষি বনসৃজনটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে যাও, 2 মার্ক বা 3 মার্কের মতন আসতে পারে। অরণ্য সংরক্ষণের ব্যবস্থা, এটা 3 মার্কের মতো দেখে যেতে পারো, 2-3 পয়েন্ট, খুব সহজ কিন্তু এগুলো পড়া লাগে না অ্যাকচুয়ালি। অরণ্য সংরক্ষণের জন্য কী করতে হবে, অপরিণত মানে ছোট গাছকে মানে কাটা যাবে না, ঠিক আছে, কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে না, ঠিক আছে, দাবানলের হাত থেকে গাছকে বাঁচাতে হবে, এইগুলো মানে তোমার নিজে নিজে বানিয়ে সব কিছু লিখতে পারবে। পশুচারণ রোধ করতে হবে। কৃষি বনসৃজনের সামাজিক বনসৃজনের পার্থক্যটা কিন্তু একটুখানি দেখে যেও। আচ্ছা, এবার আমরা দেখে নেব ভারতের অর্থনৈতিক যে পরিবেশ। দেখো, ভারতের অর্থনৈতিক পরিবেশের ভিতরে প্রথমে আছে কৃষি। এই কৃষি থেকে তোমরা কি কি বিষয় দেখে যাবে। দেখো, জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি কাকে বলে এগুলো দেখে যেতে পারো। ভারতের কৃষির বৈশিষ্ট্য, ভারতের কৃষি কী জানি, আমরা কি জানি, ভারতবর্ষের মানুষ কৃষিকাজ করে তার জীবিকা নির্বাহ করার জন্য, সেই জন্য ভারতবর্ষের কৃষিকে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি বলা চলে। কৃষির উপর জনসংখ্যার চাপ, কৃষির উপর পশু শক্তির ব্যবহার, আমরা কি জানি ভারতবর্ষে কিন্তু যন্ত্রপাতি বা আধুনিক ব্যবস্থা কিন্তু নেই, পশু শক্তি এবং মানুষের শ্রম কিন্তু বেশি ব্যবহার করে। মৌসুমী বৃষ্টিপাতের উপর ভারতবর্ষের কৃষি অনেকটা নির্ভরপর। তো এই যে মোটামুটি ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলো 4-5টা একটু ভালো করে দেখেছো, 3 মার্ক বা 5 মার্কে কিন্তু আসতে পারে। এছাড়াও খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্যের পার্থক্যটাকে দেখে যাবে। আমাদের বর্ষাকালে বৃষ্টি জলের উপর নির্ভর করে যে চাষ করা হয় সেটাকে বলে খারিফ শস্য। শীতকালে তোমাদের হচ্ছে জলসেচের উপর নির্ভর করে যে চাষ করে সেটা রবি ফসল। আর গ্রীষ্মকালে জলসেচের উপর নির্ভর করে যে চাষ করে সেটাকে বলা হয় জায়দ ফসল। একটু খুব ভালো করে দেখে যেও এগুলো, ঠিক আছে। আচ্ছা, এই জায়গা থেকে কয়েকটা শর্ট কোশ্চেন আছে, যেরকম ওলেরিকালচার, শাকসবজি চাষকে বলে ওলেরিকালচার, ফুলের চাষকে বলে ফ্লোরিকালচার, আর ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। আচ্ছা, ধানকে বলা হয় তৃষ্ণাত ফসল। ধানের অনুকূল ভৌগোলিক পরিবেশটা একটু ভালো করে দেখেছো। এক নজরে ধান, দেখো, ধান উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয়, পশ্চিমবঙ্গ প্রথম, হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব কিন্তু পৃথিবীতে প্রথম, উড়িষ্যার কটকে কিন্তু ধান গবেষণা কেন্দ্র রয়েছে। আর আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায়, ফিলিপাইনের ম্যানিলা, মনে থাকবে। আর গম হচ্ছে ভারত গম উৎপাদনে পৃথিবীতে কী বলতো দ্বিতীয় স্থান অধিকার করেছে, উত্তরপ্রদেশ ভারত প্রথম স্থান অধিকার করে, পাঞ্জাবে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম, আর দিল্লির পুষায় রয়েছে গম গবেষণা কেন্দ্র, আর আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র মেক্সিকো সিটিতে। আচ্ছা, গম চাষের অনুকূল পরিবেশটা একটু চোখ বুলিয়ে যেতে পারো, তবে গম চাষটা এবার নাও আসতে পারে, তবে দেখে যেতে পারো তুমি। মিলেট কি, জোয়ার বাজারে রাগি, কোরাক, এইগুলোকে অ্যাকচুয়ালি কী বলতো, জোয়ার বাজারে রাগি, এই তিনটেকে একত্রে বলা হয় কী বলতো, মিলেট। দেখো, রেটুন চাষ কোন ফসলের ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো আখ চাষের ক্ষেত্রে দেখা যায়। আখের অনুকূল ভৌগোলিক পরিবেশটা কিন্তু খুব ভালো করে এবছর দেখে যাবে। আখ উৎপাদনে ভারত দ্বিতীয়, উত্তরপ্রদেশ আখ উৎপাদনে প্রথম, আর আখের যে গবেষণা সেটা কিন্তু লখনৌতে অবস্থিত। এক নজরে কার্পাসটাও দেখো, কার্পাস ভারত তৃতীয় স্থানে অধিকার করে, গুজরাটে কার্পাস সব থেকে বেশি পরিমাণে উৎপাদন হয়, ঠিক আছে, এবং মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে কার্পাস গবেষণা কেন্দ্র, মনে রাখবা। বল উইলভিল এক ধরনের পোকা যেটা কার্পাস চাষেরকে ক্ষতি করে, ঠিক আছে। কার্পাসের অনুকূল ভৌগোলিক পরিবেশটা দেখেছো। চা, দেখো, চা উৎপাদনে ভারত দ্বিতীয়, আসাম চা উৎপাদনে প্রথম স্থানে অধিকার করে। চা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে, আসামের জোরহাটে। কফি, দেখো, কর্ণাটকে মোট কফি উৎপাদনে হেক্টর প্রতি উৎপাদনে ভারতের প্রথম, কর্ণাটক, ঠিক আছে, এবং কফি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে, চিকমাগালুরে, ঠিক আছে। এবার আমরা দেখে দেবো ভারতের সবচেয়ে বেশি পরিমাণে কোন কফি দেখে যায়, রোবাস্টা কফি চাষ হয়। আচ্ছা, বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, যে সমস্ত কাঁচামালের দ্রব্যসূচক এক হয় সেটাকে বিশুদ্ধ কাঁচামাল, অর্থাৎ কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের ওজন সেম হবে সেটাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। আর কাঁচামালের থেকে যদি উৎপাদিত দ্রব্যের ওজন কমে যায় সেটাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে, ঠিক আছে। যেরকম লৌহ, আকরিক, তারপর হচ্ছে তোমার হচ্ছে আখ, এগুলো হচ্ছে কি বলতো অবিশুদ্ধ কাঁচামাল। সবুজ বিপ্লবের জনক, ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন, মনে রাখবা। টিস্কো কি, 2 মার্কের মতো দেখে যেতে পারো। আচ্ছা, সরকারি ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে ভিলাই ভারতের বৃহত্তম, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নাও। জামশেদপুর টাটা স্টিল ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র, সরকারি ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে ভিলাই ভারতের বৃহত্তম, আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর, উত্তর ভারতের ম্যানচেস্টার হলো কানপুর। এগুলো গুলি ফেললে কিন্তু হবে না। মোটর গাড়ি শিল্পকে বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প। আচ্ছা, চেন্নাই হলো ভারতের ডেট্রয়েট, বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি, মনে রাখবে। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ 5 মার্কের জন্য এবছর খুব কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে। আচ্ছা, এছাড়াও পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণটা একটু ভালো করে দেখে যাবে। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতি কারণ,
এই যে পশ্চিম ভারতে কার্পেট বয়ন শিল্পের উন্নতির কারণটা একটু কিন্তু ভালো করে দেখে যাও, কিন্তু এটা আমি সাজেশনে রাখিনি কারণ গত 2 বছর আগে কিন্তু পরীক্ষায় চলে এসেছিলো তাই। আচ্ছা, উদীয়মানের শিল্প কাকে বলে? দেখো পেট্রোশিয়াম শিল্পকে উদীয়মানের শিল্প বলে কারণ সমস্ত শিল্পে এই শিল্পের প্রয়োজন, সেই জন্য চাহিদা বেশি। আধুনিক শিল্পদান কাকে বলে? পেট্রোশিয়াম শিল্পকে আধুনিক শিল্পদান বলে। কেন? কারণ সমস্ত শিল্পের ভিতরে এই শিল্প কী বলতো প্রবেশ করছে, তাই এটা এই অন্য শিল্পকে গ্রাস করে নিচ্ছে। অনুসারী শিল্প কাকে বলে? যখন কোনো বড় শিল্পকে কেন্দ্র করে ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে সেটাকে বলে অনুসারী শিল্প। যেরকম একটা মোটরসাইকেল, সেই মোটরসাইকেল কী বলতো গ্লাস, তারপরে সিট কভার, এগুলো কিন্তু ওই মোটরসাইকেল কোম্পানি তৈরি করে না। তার মানে কোনো বড় শিল্প হচ্ছে মোটরসাইকেল কোম্পানিটা ধরে না বড় শিল্প, ঠিক আছে। এই শিল্পের পাশাপাশি কোনো একটা ছোটো কারখানা হলো, সেখানে কিন্তু গ্লাস বিক্রি হয় কিংবা মোটরসাইকেলের সিট কভার বিক্রি হয় বা তৈরি হয়, ঠিক আছে। তাহলে বড় শিল্পের পাশাপাশি যদি ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে সেটাকে বলা হয় অনুসারী শিল্প। 2 মার্কের জন্য একটু দেখে যাবে। দেখো ভারতের জনসংখ্যা 10 বছর অন্তর অন্তর কিন্তু গণনা হয়, ঠিক আছে। প্রথম হয়েছিল 1871 সালে, আর শেষ ভারতের জনসংখ্যা হয়েছে 2011 সালে। 2021-এ কিন্তু এখনও কিন্তু আপডেট আমরা পাইনি। আচ্ছা, ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। সাক্ষরতার হার, ভারতের সাক্ষরতার হার কত? 74.04%, মনে রাখবে। ভারতের নারী পুরুষের অনুপাতটা একটু দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, একটুখানি এই জায়গায় এই ডেটাগুলো আমরা দেখে নিই। মোট জনসংখ্যায় ভারতের সবথেকে বেশি জনসংখ্যা কোন রাজ্যে? উত্তরপ্রদেশে, ঠিক আছে। জনসংখ্যা কম সবথেকে কোথায়? সিকিমে। আচ্ছা, জনঘনত্বের বিচারে ভারতের প্রথম কোনটা? বিহার। দ্বিতীয় পশ্চিমবঙ্গ জনঘনত্বের বিচারে। আর অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবথেকে কম। কেরালায় সর্বাধিক স্বাক্ষর এবং বিহারের সাক্ষরতা সবথেকে কিন্তু কম। দেখো যদি 1 লক্ষের বেশি জনসংখ্যা হয় সেটা নগর হয়, 10 লক্ষের বেশি জনসংখ্যা হলে সেটাকে বলা হয় মহানগর। ভারতে 53টি মহানগর রয়েছে, 1 কোটির বেশি জনসংখ্যার শহর হলো মেগা সিটি। আর এই মেগা সিটির সংখ্যা 3টি, মনে রাখবে। 53টি মহানগর আর মেগা সিটি কটি? 3টি, মুম্বাই, দিল্লি আর হচ্ছে কলকাতা। ভারতের খনিজ ভাণ্ডার হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিমি। ভালো করে দেখে রাখো, এগুলো কিন্তু পরীক্ষায় খুব 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 আসে শর্ট কোশ্চেন হিসাবে। আচ্ছা, নগরায়নে, ভারতের নগরায়নের সমস্যা 3 মার্ক বা 5 মার্কের মতো একটু দেখে রাখবে। দেখো ভারতের অর্থনৈতিক উন্নয়নে পরিবহনের ভূমিকা বা রেলপথের ভূমিকাটাও কিন্তু 5 মার্কের মতো তোমরা দেখে রাখবে, ঠিক আছে। ভারতের পরিবহনের রেলপথের ভূমিকা বা রেলপথের ভূমিকা ভালো করে দেখে রাখবে। সোনালী চতুর্ভুজ কি? 3 বা 2 মার্কের। হীরক চতুর্ভুজ কি? 3 বা 2 মার্কের দেখে রাখবে। এগুলো আমি কিন্তু পূর্বে বুঝিয়ে দিয়েছি। এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ আমরা চলো দেখে নিই। ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় 1953 সালে মুম্বাই থেকে থানে। ভারতীয় রেলকে ভারতের জীবনরেখা বলা হয়, গুলিয়ে ফেললে হবে না কিন্তু, ঠিক আছে। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। কী বলা হয়? উন্নয়নের জীবনরেখা হলো কি বলতো? জলপথ। কিন্তু ভারতের জীবনরেখা কাকে বলা হয়? রেলপথকে, মনে রাখবে। ভারতের আমরা কি জানি দীর্ঘতম সড়কপথ হলো কি বলতো? NH-44, সেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী হয়েছে, কিন্তু কোনো কোনো বইতে NH-7ও আছে। আচ্ছা, ভারতের সবথেকে বড় জলপথ কোনটা? NW1, হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত, মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। আচ্ছা, মোটামুটি এখান থেকে সব হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থা কাকে বলে এগুলো দেখে যেতে পারো। ইমেলের ফুল ফর্মটা একটু দেখে যেতে পারো, ঠিক আছে। আমি মোটামুটি কভার করেছি। আশা করছি এখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি তো পূর্বে তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি, সাজেশনের প্রশ্নগুলো নিশ্চয়ই রেডি হয়ে গেছে। এবার এই যে জায়গাগুলো দেখে রাখলে এগুলো তোমরা মাথার ভিতরে রেখে দাও। আগামীকাল পরীক্ষায় কিন্তু এর ভিতর থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে, অর্থাৎ ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন এর ভিতর থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।